শুভ সন্ধ্যা। আমি রোমেনা বেগম, সিলেটের ডাক মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের মাঝে দুইজন বিশিষ্ট অতিথিকে আমরা পেয়েছি। দুইজন বিশিষ্ট মুক্তিযোদ্ধা, ডাক্তার জিয়াউদ্দিন আহমেদ, অধ্যাপক টেম্পল ইউনিভার্সিটি ও সভাপতি সিলেট কিডনি ফাউন্ডেশন, এবং আরেকজন বিশিষ্ট মুক্তিযোদ্ধা কর্নেল আব্দুল সালাম বীর প্রতীক, সচিব সিলেট কিডনি ফাউন্ডেশন, এবং আমাদের মাঝে আরেকজন অতিথি হিসাবে আছেন সাংবাদিক নজরুল ইসলাম। ভাষার মাস ফেব্রুয়ারি মাস। আজকে শুরুতেই আমি ডাক্তার জিয়াউদ্দিন আহমেদ আপনার কাছে জানতে চাচ্ছি, 21শে ফেব্রুয়ারি মানে আমাদের আজকের প্রজন্ম, আপনার কাছে আমাদের বিশেষ জিজ্ঞাসা যে আপনাদের 21শে ফেব্রুয়ারি নিয়ে আপনাদের অভিজ্ঞতা, আপনাদের অনুভূতিগুলো আমরা জানতে চাচ্ছি। সিলেটের প্রেক্ষাপটে মানে ভাষা আন্দোলনের আমাদের সিলেটে কিভাবে আমাদের যারা ছিলেন অগ্রজ তারা কিভাবে প্রভাব ফেলেছিলেন বা কিভাবে তাদের সম্পৃক্ততা ছিল। অনেক ধন্যবাদ আজকে টেলিভিশনে আসার জন্য এবং সবার সাথে কথা বলার জন্য। তো 21শে ফেব্রুয়ারি বা আমাদের ভাষার মাস আমাদেরকে ছোটবেলা থেকেই আমাদেরকে যে অনুপ্রেরণা দিয়েছিল, যেটা পরবর্তী পর্যায়ে মুক্তিযুদ্ধে বাঙালিরা ঝাঁপিয়ে পড়েছিল। এখনও বিদেশে যে আন্তর্জাতিক ভাষা হিসাবে দিন হিসাবে যে 21শে ফেব্রুয়ারিকে গ্রহণ করা হয়েছে, সেটাও প্রবাসীদের একটা অবদান এবং এটাও আমাদের ভাষা মাসের একটা বিরাট অবদান। শঙ্খ ঘোষ বলেছিলেন যে 3টা বাঙালিদের সবচেয়ে বড় অর্জন, রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল প্রাইজ, আর বাংলাদেশের বাংলা ভাষার জন্য একটা দেশ, আর একটা ভাষার জন্য আন্তর্জাতিক সম্মান আদায় করা। অনেকেই জানে না যে এ ভাষার জন্য, বাংলা ভাষার জন্য সিলেটে প্রথম থেকে কিন্তু আন্দোলন সিলেটে শুরু হয়েছিল। 1947 যখন পাকিস্তান হলো, তার আগেই ভাষা কী হবে এটা নিয়ে কথাবার্তা হচ্ছিল। তো আল ইসলা যে আমাদের যে ম্যাগাজিন, যেটা মুসলিম সাহিত্য সংস্কৃতি বের হয়, প্রথমে বলেছিল যে মাতৃভাষা বদলানো যাবে না, বাংলা ভাষা মাতৃভাষা আমাদের রাষ্ট্রভাষা হতে হবে। তারপরে এটা নিয়ে প্রথম যে আলিয়া মাদ্রাসাতে যে সভা হওয়ার কথা ছিল বা হয়েছিল কিছুটা, সেটা আমাদের যে তৎকালীন সাহিত্যিক সৈয়দ মুস্তফা আলী, উনি একটা সুন্দর প্রবন্ধ লিখেছিলেন, শক্তভাবে দেখেছিলেন যে কেন বাংলা ভাষা রাষ্ট্রভাষা হতে হবে। পরে এটা প্রচারিত হয়েছিল। তারপরে সভা হয়েছিল, রাস্তায় মানুষ নেমেছিল, সিলেটে কিন্তু প্রথম। তারপরে যখন নোবেলার আরেকটা পত্রিকা, সবাই জানে নোবেলারের নাম, নোবেলার কন্টিনিউয়াসলি বাংলা ভাষায় রাষ্ট্রভাষা করার জন্য এটা কাজ করে গেছে। তারপরে যখন 52তে কিন্তু আমাদের এখানে ওই 21শে ফেব্রুয়ারিতে একটা মিটিং করার কথা প্রশাসন, তখন ঢাকাতে যখন গুলি হলো, তখন এখানে আমাদের যে গোবিন্দ পার্কে, এখন যেটা হাসান মার্কেট, সেখানে যে সভা হলো, সেখানে কিন্তু আমাদের মহিলারা, অনেকে জানে না যে জবেদা রহিম চৌধুরী বা জবেদা খাতুন চৌধুরী, ওনার সভাপতিত্বে, এবং হাজারা মাহমুদ, উনি একজন কমিউনিস্ট ছিলেন, মাহমুদুল সাহেবের ওয়াইফ, এমন ফায়ারি বক্তৃতা দিলেন যে সিলেটের মানুষরা উজ্জীবিত হলো এবং এখান থেকে ছড়িয়ে পড়লো। এটা গত সপ্তাহের 2 দিন আগে ডেইলি স্টারে কিন্তু এটার পুরো বিবরণ আছে। আমি মনে করি ভাষা আন্দোলন, সিলেটের অবদান যেরকম মুক্তিযুদ্ধে আছে, ভাষা আন্দোলনও ছিল, আমরা গর্বিত। এই জন্য আজকে আমি এটা সবাইকে স্মরণ করাতে চাই যে এটা আপনাদের ঐতিহ্য। ধন্যবাদ। আমরা জানি আপনি শহীদ পিতার সন্তান, তো আপনি নিজে একজন মুক্তিযোদ্ধা। তো আমরা জানতে চাচ্ছি যে আপনি কিভাবে উদ্বুদ্ধ হলেন মুক্তিযুদ্ধে যেতে, অংশগ্রহণ করেছেন আমরা জানি। কর্নেল সালাম তখন স্টুডেন্ট ছিল। আমরা সালাম সেন্ট্রালে, সে ঢাকাতে সেন্ট্রাল কমিটির মেম্বার ছিল, এখানে আসলো। এসে আমরা তখন মার্চের প্রথম দিকে আন্দোলন হচ্ছে, গুলিগুলা খুঁজছে। 25শে মার্চে যখন তারা জেনোসাইড শুরু করলো, তখন আমরা দিশেহারা হলাম। তখন আমরা বুঝি নাই কি হচ্ছে। 25শে মার্চের কয়েকদিন পরে 2 এপ্রিল, 7 দিন পরে হঠাৎ দেখি যে শামসুদ্দিন, ওই সময় ছিল সিলেট মেডিকেল কলেজ হাসপাতাল, সেখানে একজন বাঙালি আর্মি অফিসার ক্যাপ্টেন মাহবুব আর একজন
ডাক্তার লেফটেন্যান্ট মঈনুদ্দিন আহমেদ, সৈয়দ মহিউদ্দিন ওনাদেরকে গুলি করে তার হাসপাতালে ফিরে গেল। তখন আমরা শুনি নাই যে কাকে মারছে, কীভাবে। এটা দেখে মনে হলো যে তাদের আর্মিরা তাদের সাথে কাজ করে, তাদেরকে যদি গুলি করে মারে তার মানে আমাদের সবাইকে মারবে। তখন সালাম আমি বললাম যে আমাদের বেরিয়ে যেতে হবে, আমরা কোথাও যুদ্ধ হচ্ছে জানি নাই তখনও। তারপরে আমরা জিয়া রহমানের বক্তৃতা শুনে জানলাম যে আর্মিরাও, বাঙালি আর্মিরাও রেবেল করেছে। এটা আমাদের সাহস দিয়েছে। আমরা দুজনে বিয়ানীবাজারে গেলাম, কারণ বিয়ানীবাজারে পুলিশের কাছ থেকে আর্মির অস্ত্র নিচ্ছিল, ওইখানে অস্ত্র জমা দেয় নাই। আমাদের প্ল্যান ছিল আমরা রাইফেল শুটিং করতাম, আমরা জানতাম গুলি চালানো। আমরা ওখান থেকে আমরা ওদের আর্মস নিয়ে আমরা আর্মির সাথে যুদ্ধ করব। ওখানে যাওয়ার পরে কি হলো এটা সালাম বলুক। ওখানে যাওয়ার পরে আমরা তো গেলাম এই বর্ডার এরিয়াতে গেলাম। আসলে ওই আমরা যখন গিয়ে পৌঁছলাম বিয়ানীবাজারের এরিয়াতে, তখন আমরা ওখানে রাত্রে যাপন করে পরের দিন শুনলাম যে এখানে মধ্যে একজন বিশিষ্ট আসবেন, একটা পথসভা হবে তাদের মার্কেটের মধ্যে। তখন আমরা খুঁজতেছি যে কিভাবে কোথায় ট্রেনিংয়ের ব্যবস্থা পাবো, কোথায় হাতিয়ার পাবো, এবং চেষ্টা করেছিলাম আমরা থানার থেকে কনভিন্স করে পুলিশদের কাছ থেকে হাতিয়ার নেওয়ার জন্য। তারা যেহেতু ওই মুহূর্তে রাজি হয় নাই, তারা বলল যে আমরা আমাদের অর্ডারের অপেক্ষায় আসি, আমাদের রাজারবাগে আক্রমণ হয়েছে, আমাদের অনেক জায়গাতে আমাদের পুলিশদের ডিজার্ভ করা হচ্ছে, তো আমরাও ব্যবস্থা নিব, আমরাও করব, আপনারা অন্য কোনো জায়গা থেকে হাতিয়ারের ব্যবস্থা করেন। তো আমরা ওই পথসভাতে গিয়ে দেখলাম যে এখানের মধ্যে কর্নেল রব, যিনি পরবর্তীতে চিফ অফ আর্মি স্টাফ ছিলেন, সেকেন্ড ম্যান ছিলেন মুক্তিযুদ্ধের, এবং উনি হবিগঞ্জের গ্রেটার সিলেটের সন্তান। তো উনি বললেন যে সবাইকে যে বেঙ্গল রেজিমেন্ট রিভোল্ট করেছে, বেঙ্গল রেজিমেন্টের একটা দল আসতেছে সিলেটের দিকে, সিলেটে একটা আক্রমণ করে তারা দখল করার চেষ্টা করবে, আর ইয়াং যারা তোমরা গিয়ে সেই যে সেকেন্ড বেঙ্গল তেলিয়াপাড়াতে আসছে, তেলিয়াপাড়াতে তারা একটা অর্গানাইজ করবে, অতি সত্বর একটা অর্গানাইজ করবে, ট্রেনিংয়ের ব্যবস্থা করবে, এখানে গিয়ে তোমরা ট্রেনিং নিতে পারো। তখন আমরা ওই সিদ্ধান্ত নিলাম যে আমরা তেলিয়াপাড়াতে যাব। তেলিয়াপাড়াতে যাওয়ার জন্য আমরা প্রথম একটা, তেলিয়াপাড়া তো বাংলাদেশের ভিতরে, আমরা এই গোলাপগঞ্জ হয়ে বিয়ানীবাজার যাওয়ার সময় অনেক বাধার সম্মুখীন হই। তো আমরা ভাবলাম যে বেটার যে আমরা বর্ডার ক্রস করে তাড়াতাড়ি ওইদিকে আগরতলা হয়ে ওই শিবনা হয়ে ওইদিকে আমরা তেলিয়াপাড়াতে চলে যাব। যার জন্য আমরা ইন্ডিয়াতে গেলাম, গিয়ে ওইখান থেকে বর্ডার ওই সোতাকান্দি বর্ডার দিয়ে আমরা গেলাম, গিয়ে অ্যাক্রস দ্য বর্ডার গেলাম। তারপর আমরা গিয়ে ওইখানে ওই পারে গিয়ে একটা ওই ইন্ডিয়া কংগ্রেসের একজন লোক ছিল, সে ইন্টারেস্ট নিয়ে আমাদেরকে নিয়ে গেল করিমগঞ্জে নিয়ে তার একটু হেল্প করে আমাদের কিভাবে যেতে হবে, কোথায় যেতে হবে। তো আমরা রাত্রে একটা মিটিং করলাম হাতিয়ার পাওয়ার জন্য, একটা মিটিং করলাম বিএসএফ এর সাথে। এটা মাসিমপুরের ক্যাম্পের সাথে, মাসিমপুর বদরপুর এর পাশে। ওইখানে গিয়ে একটা লেফটেন্যান্ট কর্নেল ছিল বিএসএফ এর কমান্ডার, আরও কয়েকজন লোক ছিল। তারা কিছু জিজ্ঞাসাবাদ করে ইনফরমেশন নিয়ে আমাদেরকে বললো যে তেলিয়াপাড়াতে যেতে হবে, আপনাদের ধর্মনগর হয়ে ওইভাবে যেতে হবে, তেলিয়াপাড়াতেই হচ্ছে ট্রেনিং ক্যাম্পটা। তখন আমরা আবার পরদিন ওই ধর্মনগর হয়ে তেলিয়াপাড়াতে গেলাম। তো সাদেক বাকিটুকু আমরা ট্রেনিং দুইজন গিয়ে ওইখানে জয়েন করলাম। 3 তারিখের দিকে গেলাম, 4 তারিখের দিকে ওইখানে মিটিং হলো। হ্যাঁ, এপ্রিল মাসের 3 তারিখে। তারপরে তো আমরা ওই দুই ট্রেনিং কোম্পানির কোম্পানি কমান্ডার হয়ে গেলাম। কিছু ট্রেনিং নিয়ে ছেলেরা আসলো, আমরা যুদ্ধের জন্য তখন প্রস্তুতি নিলাম। প্রথম সাদেক অপারেশনে গেল। হি ক্যান টেল অ্যাবাউট দ্য অপারেশন। যুদ্ধ অনেক লম্বা ব্যাপার, আমরা সেটা বলতে গেলে অনেক লম্বা কিছু হবে। তো যুদ্ধটা যেটা হলো, আমরা যখন গেলাম তখন কিন্তু কোনো ছাত্র ছিল না, পুলিশরা গুলি খেয়ে আসছে, ইপিআর গুলি খেয়ে আসছে। আমাদেরকে প্রথমে তারা পুলিশ এবং ইপিআরের কমান্ডার বানালো, বললো তোমরা ক্যাডেট। তারপরে ছাত্ররা আসলো। তো আমাদেরকে বাই দিস টাইম তারা তেলেপাড়ার চা বাগানেই গ্রেনেড ছোড়া
আর স্ট্যান্ডিং সেটা শেখালো, কারণ তখনও কিন্তু যুদ্ধ হচ্ছিল। তারপরে যখন তারা পাকিস্তানের স্ট্রাইফিং করে অনেক কিছু করে আমরা ইন্ডিয়াতে সিমনাতে আসতে হলো, তখন 2টা স্টুডেন্ট ক্যাম্প করলো, ওখানে একটাতে আমি আর একটাতে সালাম। তো কিছুদিন পরে আমরা তো যুদ্ধ করে ও কিছু করে আসছি, আমরা এখানে ট্রেনিংয়ে দেখি ছেলেরা অনেক সময় লাগবে ট্রেনিংয়েতে। তো লেফটেন্যান্ট খেলার মুর্শিদ সেকেন্ড বেঙ্গলের আগে এসে বললো যে মেজর জেনারেল এখন হ্যাঁ, আমরা কিছু লোক চাই যে সুইসাইড স্কোয়াডের মতো পিছন থেকে অ্যাটাক করবে, ফাইটিং প্লাটুন। তো আমি সালাম বললো যে আমরা এই ট্রেনিং অন্যরা দেখ। আমরা তখন ওনার সাথে চলে আসলাম বেঙ্গলি জমিটা, সব অন্য সবাই সোলজার, আমরা 2জন শুধু ছাত্র। তারপরে অনেক যুদ্ধ স্টোরি আছে, সেটা আরেক সময় বলা যাবে। আপনার 9 এপ্রিল যেটা আমরা জানি যে শহীদ শামসুদ্দিন এবং ওনার সাথে আরো 11 জন মানে শহীদ হয়েছেন, এই বিষয়ে আপনি কখন জানলেন? এটা কি যুদ্ধের পরে না? এটা উনি যখন মারা যান তখন এটা রেডিওতে আসছিল। তো জেনারেল শফিউল্লাহ আমাদের সেক্টর 3 কমান্ডার, উনি জানতেন, সালামও জানতো, আমাকে তারা বলে নাই। জেনারেল শফিউল্লাহ বলছেন যে বলে কি লাভ, সবাই তো এখন তো সিচুয়েশন এরকম যে আমরা কিছু জানি না। তো আমি একদিন এরকম আমরা অপারেশন করে আসছি, টায়ার্ড, খেতে বসছি, হঠাৎ করে একজন প্লাস্টার করা একজন বিডিআরের মনে হয় তখন তো পিআর ছিল, কে আমাকে দেখাচ্ছে, ভদ্রলোক আমার কাছে এসে বলে আপনার বাবা ডক্টর শামসুদ্দিন সাহেব ছিলেন? আমরা হ্যাঁ ছিলেন বলে আমার স্ট্রাইক করছে। তখন সালাম দেখে ও চোখে পানি। তো জেনারেল শফিউল্লাহ গেলাম, তো শফিউল্লাহ বললেন যে আমরা জানতাম, তোমাকে বলে না কার কি হয়েছে না হয়েছে। তো যুদ্ধের মাঝখানে হঠাৎ করে খবর পাওয়া আর কি। আচ্ছা, এই পরিপ্রেক্ষিতে আমি একটু জানতে চাচ্ছি যে আপনারা যেটা শহীদ উদ্যান 52 বছর পরে যেটা খুঁজে পাওয়া হলো, আমরা জানি এটা পরিত্যক্ত অবস্থায় ছিল সিলেট ক্যাডেট কলেজের পিছনে, এবং এখন যেখানে আমরা যাই, আমি যাই, নিজেও যাই প্রতি বছরই 26শে মার্চ এবং 16ই ডিসেম্বরে। অন্য সময় যাওয়া হয় না, কিন্তু দুই দিনে যাওয়ার চেষ্টা করি। তো যখন দেখি আসলে স্বজনরা আসেন অনেকেই, মানে বিশেষ করে একজনের কথা বলতে পারি, আমি সিলেট গভর্নমেন্ট গার্লস স্কুলের ওইখানে উনার আব্বার, উনি মানে সবসময় ওনার সাথে দেখা হয়, তানিয়া নাম ওনার। উনি যখন বলেন যে উনি ওখানে গিয়ে প্রতিবার ওনারা ভাই বোন যান, ওনাদের যে আসলে মানে মনের যে একটা মানে বেদনার বলা যায় অনুভূতি, ওনারা গিয়ে স্পর্শ করেন, ওইখানে দাঁড়ান, এই যে একটা আবহ সৃষ্টি হয়েছে, আসলে এখানে যাওয়ার পর অন্যরকম হয়ে যায়। আপনাদের অনুভূতিটা কি, যে আপনারা তো আসলে 52 বছর পরে এটা খুঁজে বের করলেন এবং এইভাবে আজকের এই অবস্থানে নিয়ে আসলেন? এটা হলো কি যে আমি আর সাদেক হইলো কি, আমরা লিবারেশন পরের থেকে আমরা আজ পর্যন্ত আমরা মুক্তিযুদ্ধের একটা আদর্শ, যেটা মনে করি যে দেশ স্বাধীন করেছি, দেশের জন্য কাজ করতে হবে এবং দেশের মানুষকে দেখতে হবে, দেশে যারা স্বাধীন করতে গিয়ে শহীদ হয়েছে তাদের খবর নিতে হবে, এবং যারা মুক্তিযোদ্ধা, পঙ্গু মুক্তিযোদ্ধা, অসহায় মুক্তিযোদ্ধা, তাদের জন্য কি সাহায্য করা যায়, এইসব নিয়ে সবসময় আমাদের মধ্যে একটা আলোচনা দীর্ঘদিন থেকে, এই লিবারেশন পরের থেকে আমরা সবসময় আলোচনা করি। এক পর্যায়ে আসলো যে আমরা সিদ্ধান্ত নিলাম যে মুক্তিযুদ্ধকে যদি দৃশ্যমান না করা হয়, মুক্তিযুদ্ধের ইতিহাস যদি মানুষের সামনে তুলে না ধরা হয়, এটা বই খাতাতে 2-1টা বই খাতাতে লিখে এটা কেউ জানতেছে না। নতুন প্রজন্মের যে অবস্থা আমরা দেখলাম যে নতুন প্রজন্ম তারা ওই হার্ড কপি বুক লাইব্রেরিতে গিয়ে পড়ার কোনো ইয়ে নাই, তাদেরকে হয় ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে টেলিফোনে আনতে হবে, অথবা সে যখন একটা এরিয়াতে যাচ্ছে তখন দেখতে হবে তার কিছু, যে এখানে আই ক্যাচিং কোনো একটা দেখতে হবে, দেখে সে পড়ে হয়তো বুঝতে পারবে যে এইখানের মধ্যে একটা ঐতিহাসিক নিদর্শন আছে। তো এই চিন্তা ভাবনা নিয়ে আমি আর সাদেক প্রথম শুরু করছি আমরা শহীদ শামসুদ্দিন মাজার কমপ্লেক্স, বুদ্ধিজীবী মাজার কমপ্লেক্সে। এই বুদ্ধিজীবী মাজার কমপ্লেক্স আমি তখন সার্ভিসে ছিলাম, আমি তখন ডিজিএফআইতে ছিলাম, আর তখন সাদেক আমেরিকাতে। আমরা সিদ্ধান্ত নিলাম যে অনেক দিন দেখলাম 35 ইয়ার্স এখানে জঙ্গল হয়ে আসে, ময়লা ফলাচ্ছে, 11 জন মানুষ শহীদ হয়েছে, হসপিটালের ভিতরে গুলি করে এইভাবে নৃশংসভাবে হত্যা করার পরও এই শহীদদের কোনো মূল্যায়ন হচ্ছে না। এখানে যে তাদের কবর হয়েছে, কবরটা ইভেন নির্ধারিত একটা পেরিমিটার করে নাই। তখন আমরা বললাম যে না, এটা আর সরকারের উপর নির্ভর করে চলবে না, আমরা নিজেরাই করি, এটা আমরা নিজেরাই করি। আমরা সিদ্ধান্ত নিলাম এই পরিবারের
সমর্থনে আমরা একটা ট্রাস্টই করেছি, আমি এইটার সেক্রেটারি, আর শহীদ শামসুদ্দিন ট্রাস্ট, এটার মাধ্যমে আমরা একটা সিদ্ধান্ত এটা নিয়ে এসেছি তখন 2003 সালে। তখন আমরা মনে করলাম যে এটা একটা আমরা নিজেরাই করতে হবে। তখন জি হ্যাঁ হ্যাঁ ওমেন্স কলেজের সামনে শহীদ মিনারের পাশে, শহীদ মিনার তখন ছোট ছিল এবং ছোটর পাশে কাজ করলাম। যেহেতু আমি ডিজিএফআইতে ছিলাম, আমি তখনকার ডিজি জেনারেল নাসিম বীর বিক্রম, ওনাকে আইডিয়াটা ওনার সাথে আলোচনা করার পর উনি বললেন তুমি একটার উপরে একটা প্রতিবেদন লিখে আমি দিলাম। তখন প্রধানমন্ত্রী ছিলেন আমাদের বেগম জিয়া, খালেদা জিয়া ছিলেন। খালেদা জিয়ার কাছে আমি বললাম যে আপনি রিকোয়েস্ট করেন একটা পারমিশন দেওয়ার জন্য, এটা হেলথ মিনিস্ট্রির জায়গা, এটা হসপিটালের জায়গা, এখানের মধ্যে একটা স্মৃতিসৌধ করার জন্য। তো উনি আমার রিপোর্টটা নিয়ে খালেদা জিয়াকে যখন বললেন, উনি খালেদা জিয়া ইনস্ট্যান্টলি বললেন যে না, এটা করা হোক, কিভাবে করা হবে আপনারা ব্যবস্থা করেন এবং যা দরকার হয় করেন। ওই ইনস্ট্রাকশনের ভিত্তিতে উনি কামাল সিদ্দিকী, তখন প্রিন্সিপাল সেক্রেটারি, ওনাকে বললেন যা যা দরকার হয় হেলথ মিনিস্টার এবং হেলথ সেক্রেটারি এদের বলে দাও, ওনারা যদি করতে চায় ফ্যামিলির উদ্যোগে করুক অথবা একটা প্রকল্পের মাধ্যমে একটা হোক, ওই ধরনের একটা কিছু হোক। তো আমরা আর সময় দেই নাই, আমরা তাড়াতাড়ি করে নিজস্ব ব্যবস্থাপনায় এটা কাজ শুরু করে আমরা এটা করে দিলাম। এরপর আমি যখন চাকরি থেকে যাই আবার কেডিএর চেয়ারম্যান হিসাবে, তখন ওইখানের মধ্যে ওই একই চিন্তা ভাবনা আমাদের মধ্যে। ওইখানে রুহুল আমিনের মাজার, বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের মাজার রূপসা নদীর পারে, ওইটা অবহেলিত। ওইখানের মধ্যে সাংবাদিকরা এসে বলতেছে যে আমরা স্যার প্রত্যেক বছর যাই মৃত্যু দিবসে বা এখানে ইনসিডেন্টের সময় একটা ফটো ওঠানোর জায়গা নাই, জঙ্গলের মধ্যে বীরশ্রেষ্ঠ পড়ে আসে, তার কোনো ব্যবস্থা করা হয় নাই। তখন আবার আমরা ওই আলোচনা করে, তখন আমি যে কেডিএর চেয়ারম্যান, তখন আমি ওই সিদ্ধান্ত নিলাম যে কেডিএর থেকে করে ফেলবো আমরা, এবং তাদেরকে নিয়ে স্থানীয় জনগণকে নিয়ে একটা কমিটি করে, প্রজেক্ট কমিটি করে আমি ওইটা রুহুল আমিনের মাজার রূপসা নদীর তীরে করে দিয়ে আসি। তারপরে এইখানে আসলাম, আমরা সিলেটে এসে বারবারই চেষ্টা করেছি যে এই ক্যাডেট কলেজের, এটা তো আর্মির জায়গায়, এখানের মধ্যে আমাদের জানাশোনা অনেক নিকট আত্মীয়জন, এবং এছাড়াও এই যে প্রিন্সিপাল ছিলেন এখানে মেডিকেল কলেজের, এই প্রিন্সিপাল কিন্তু যে শহীদ শামসুদ্দিনের, প্রফেসর শহীদ শামসুদ্দিন এবং অন্যান্যদের যে নৃশংসভাবে হত্যা করা হয় এটার উপর প্রটেস্ট করেছিলেন। উনি প্রটেস্ট করার পর ওনাকে ধরে নিয়ে আবার ওইখানে মেরে ফেলছিল। এই তথ্যগুলা জানা গেল আমাদের যখন হুমায়ুন রশিদ যখন ছিলেন, উনি আমিনুর রশিদ যখন আটক অবস্থায় ছিলেন ওইখানের মধ্যে একই ক্যাম্পে, তখন তিনি অনেক লোককে চিনতেন এবং জানতেন এবং দেখতেন, এবং উনি যখন রিলিজ হলেন পরে, শেষের দিকে রিলিজ হওয়ার পরে একটা আর্টিকেল লেখলেন, ওইখান থেকে আমরা জানতে পারলাম যে এইসব লোক সবাইকে এখানে মারা হয়েছে। এদিকে এখানের মধ্যে আমরা চেষ্টা করে আবার সিদ্ধান্ত নিলাম যে আমরা একটা কিছু করব। আমি চিফ ও আর্মি স্টাফের কাছে একটা চিঠি লিখলাম, তখন শফিউদ্দিন ছিল, শফিউদ্দিন ওই এরিয়া কমান্ডারকে দিয়ে দিল যে এরিয়া কমান্ডার সিদ্ধান্ত নেওয়ার জন্য এটার উপরে কি করা যায়। তখন ওই এরিয়া কমান্ডার ছিল হামিদ, মেজর জেনারেল হামিদ, লাস্ট ডিজিএফআই ডিজি যে ছিল সে, এখানে এরিয়া কমান্ডার, তার সাথে দেখা করার পর আমরা একটা সে ওয়েলকাম করলো এটার উপরে যে স্যার যেভাবে করতে চান আমি করে দেব। আমি বললাম যে সরকারি কোনো প্রজেক্ট করলে তো 3-4 বছর লাগবে পারমিশন, আমরা আবার ওই ফ্যামিলি উদ্যোগে সাহায্য নিয়ে আমরা করে ফেলবো, তোমরা অনুমতি দিলে। তখন অনুমতি দিল এবং আমরা এই কাজ শুরু করলাম, এবং পরবর্তীতে এটা সবার সমর্থনে এই আমাদের লন্ডনের প্রেস ক্লাব আরো অন্যান্য বিদেশিরা, বেশিরভাগ অংশ আমরা দুই ফ্যামিলি মিলে এটা করেছি আর কি, এটা করলাম। আমি একটু এই ব্যাপারে বলি। আমি তো আমেরিকা অনেক বছর থেকে, তো আমেরিকাতে আমরা কয়েকটা সেমিনার করেছিলাম 2008 এবং 2009-এ, যে বাংলাদেশের জেনোসাইড কিন্তু কেউ জানে না, সবাই ভুলে গেছিল। তো জেনোসাইডটা যে হয়েছে এটার জন্য কেইন ইউনিভার্সিটি নিউ জার্সিতে, তো সেমিনারের পরে তারা এখন ওখানে পড়ানো হয় বাংলাদেশের জেনোসাইড। ওটা করতে যে আমাকে যেটা করতে হলো সেটা হচ্ছে যে অরেল হিস্ট্রি দিতে হয়। অরেল হিস্ট্রি মানে হচ্ছে যে যারা মারা গেছে ফ্যামিলির মেম্বার, ওদেরকে
ওরা বলতে হবে যে কীভাবে মারা গেছে। ওইটা করতে গিয়ে আমি দেখি 15 জনের হিস্ট্রি পেলাম, তাদের মধ্যে 5 জনের মাই পাগল হয়ে গেছিলেন, শহীদ জায়রা। অনেকের ফ্যামিলি ধ্বংস হয়ে গেছে। এই যে শহীদ ফ্যামিলির জন্য আমরা বাংলাদেশের সরকার, জনগণ আমরা কোনোদিন চিন্তা করি নাই। তখন আমি দেখলাম যে আর লক্ষ লক্ষ শহীদ হয়েছেন, আমরা খবরও জানি না, মুখে বলি কিন্তু জানি না। এই যে বদ্ধভূমি যেটা এখানে যেটা হলো, শত শত কয়েকশত মহিলাকে তারা এখানে কবর দিচ্ছে, কিন্তু আমরা দেখলাম এখানে জঙ্গলের মধ্যে পড়ে যাচ্ছে, যে আমরা এটাকে একটা বদ্ধভূমি থেকে আমরা কনভার্ট করে একটা উদ্যান বানাবো, মানুষজন ওখানে যায় উইথ প্রাইড অ্যান্ড ডিগনিটি। দ্যাট ওয়াজ দ্য ইস্যু। এবং শহীদ পরিবার যারা যারা বেঁচে নাই তাদেরকে সম্মান দেওয়ার জন্য, তাদেরকে দেখাবার জন্য দ্য টম্ব অফ আননোন সোলজার নামে অনেক কিছু পৃথিবীতে হচ্ছে, যে আমরা নামও জানি না কত শহীদ কোথায় আছেন। সবাইকে সম্মান দেওয়ার জন্য এইটা আমাদের একটা প্রকল্প ছিল। আমরা সত্যি গর্বিত, মানে মুক্তিযুদ্ধ পরবর্তী প্রজন্ম যে আপনাদের উদ্যোগে আমরা আসলে, আমি যখন যাই 2023 মার্চে, আমি প্রথম শুনেছিলাম আমার আম্মার কাছে গল্পটা। আম্মা 2000 যুদ্ধের পর ওনারা গিয়েছিলেন ওই যে সিলেট ক্যাডেট কলেজে, সিলেট থেকে কয়েকজন ওনারা গিয়েছিলেন, ওটা দেখে আসছে ছোটবেলা। মানে ওইখানে যাওয়ার পরে ওই অনুভূতিটা হয়েছে যে আসলে আম্মার কাছ থেকে গল্প শোনার পরে, তখন তো আসলে চোখে দেখার পরে মনে হয়েছে যে আসলে সত্যি অনেক কিছু আছে যেগুলো আমরা জানি না। আমরা আসলে গর্বিত এবং আপনাদের প্রতি আসলে আমাদের অনেক মানে শ্রদ্ধা, যে এই আপনাদের উদ্যোগে আমরা আসলে অনেক কিছু জানতে পারতেছি মুক্তিযুদ্ধ পরবর্তী প্রজন্ম। তো আমি আরেকটু জানতে চাচ্ছি ডক্টর সাদেক আপনার কাছে। আমরা জানি যে 2016 সাল থেকে আপনারা যে নিউ ইয়র্ক, কানাডা, কলকাতা এবং সিলেট উৎসব করেছেন বিভিন্নভাবে বিভিন্ন সময়ে। আর 2021 সালে করোনাকালীন সময় ভার্চুয়ালি যেটা করেছেন বিশ্ব সম্মেলন, সেখানে শিক্ষা, স্বাস্থ্য, পর্যটন নিয়ে আপনারা সিলেটের যারা বিশেষজ্ঞ আছেন, বিশ্বে ছড়িয়ে আছেন, তাদেরকে নিয়ে আপনারা মিটিংটা করেছেন এবং সেখানে অনেকগুলো মতামত গ্রহণ করেছিলেন। এগুলো একটু জানতে চাচ্ছি, এগুলোর কি মানে পরবর্তীতে কি যেগুলো আপনারা সিদ্ধান্ত নিয়েছিলেন কার্যকর করতে পেরেছেন বা? ধন্যবাদ। যে সিলেট সম্মেলনের উদ্দেশ্য ছিল, আমি যখন আমেরিকাতে যাই তখন দেখি অনেক দেশ থেকে, বাংলাদেশে অনেক জেলা থেকে লোকজন আছে। আমি বলতাম সবাই কিছু কিছু পয়সা জমা, আমরা কিছু দেশের জন্য করব। বরিশালের একজন বলতো বরিশালে করবেন, একজন বলতো নোয়াখালীতে করবেন। তখন আমার মনে হলো যে আঞ্চলিক মানুষ অঞ্চলকে ভালোবাসে, এবং অঞ্চলকে উন্নতি করতে হলে সরকার কী করবে না করবে জানি না, প্রবাসী যারা আছে তাদের এত বেশি টান দেশের জন্য, তাদেরকে যদি একত্রিত করা যায়। তো আমরা ইন্ডিয়াতে কিন্তু সিলেট সম্মেলন করে, যারা ইন্ডিয়ান হিন্দুরা চলে গেছেন তাদের সিলেটের সংস্কৃতি ধরে রাখার জন্য তারা করেন। কিন্তু আমাদের প্ল্যান ছিল যে খালি সংস্কৃতি না, আমরা সিলেটকে উন্নত করার জন্য যত প্রবাসী আছেন, যারা ব্যবসায়ী, যারা সাধারণ মানুষ, যারা ডাক্তার, স্কলার, রিসার্চার, সবাইকে এনে তাদেরকে বলবো যে আপনারা আপনাদের পয়েন্ট অফ ভিউ থেকে আপনারা কিছু করেন। তো আমরা যখন 2017-তে করি, 5000 লোক নিউ ইয়র্কে আসলো সিলেটিরা, এবং তারা হাইয়েস্ট রিসার্চার থেকে শুরু করে ব্যবসায় শুরু করে সবাই কিন্তু আসলেন, এবং আমাদের 8টা সেমিনার করা হলো সিলেটের উপর। এবং ফজলে সাদিন ব্রেকের আবেদ ভাই, উনি ছিলেন আমাদের প্রধান অতিথি। আমরা কোনো রাজনৈতিক দল, কোনো মন্ত্রীকে কিন্তু আমরা আনি নাই, আমরা এনেছি যারা সিলেটের জন্য কাজ করবেন। আর আমরা সবাইকে বলেছি এটা আঞ্চলিকতা না, এটা অঞ্চলকে উন্নত করার জন্য অঞ্চলের মানুষ দিয়ে। এবং এরপরে আমরা অনেক কিছু করেছি, কানাডাতেও করা হয়েছে। এই যে সমস্ত পৃথিবীতে যারা প্রবাসী সিলেটে, তারা জানলেন যে আমাদের অনেক অ্যাসেট আছে এবং আমরা এগুলো করতে চাই যেন সিলেটের উন্নতি হয়, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, সব কিছুর মধ্যে। তো সেটা অনেক লাভ হয়েছে। এগুলো আমরা 2020-এ যখন 2020 সালে সালাম তো সেক্রেটারি, আমি মেন কোঅর্ডিনেটর, আমরা 10 দিনের প্রোগ্রাম করে মুক্তিযুদ্ধ থেকে শুরু করে, ইতিহাস থেকে শুরু করে, তুমি যেগুলো বলতে চাচ্ছ যে কি কি প্রজেক্ট নেওয়া হয়েছে, এগুলো অনেক প্রজেক্ট নিয়েছি, এগুলোর উপরে কাজও হচ্ছে যতটুকু সম্ভব। এবং আমরা এখনও অ্যাট্রাক্ট করছি। সিলেটে যে আমরা কিডনি হাসপাতাল করেছি, এটাও কিন্তু এটার মধ্যে থেকে আসছে যে আমরা বড় ধরনের কিছু একটা করব। করোনা যখন আসলো, কোভিড আসার আগে আমরা সিলেট কিডনি ডায়ালিসিস সেন্টার করলাম। সিলেটে যখন শমশেরদের হাসপাতালে 100 বেড ছাড়া কোনো হাসপাতালে কোভিড রোগী নিচ্ছিল না,
আমি ওখানে আমেরিকা থেকে বসে সালাম এখানে আমাদের টিম নিয়ে আমরা 2টা হাসপাতাল চালিয়েছি 6 মাস। আমরা 1 পয়সা সরকার আমাদের দেয় নাই, আমরা চালিয়েছি। আমরা বলছি আমাদের পয়সা চলে যাক সব, আমরা জাতীয় ক্রাইসিসে আমরা সবসময় যেরকম এরকম রাখবো। তারপরে আমরা দেখলাম যে সিলেটে করোনার সময় দেখলাম যে অনেক কিছু হাসপাতাল আছে অনেক, কিন্তু যেহেতু আমি বিদেশি প্রফেসর, আমার 5টা সাবজেক্টে আমি স্পেশালিস্ট, আমি জানি যে কোন কোন জায়গাতে আমাদের গ্যাপ আছে। এটার জন্য আমরা ঠিক করছি যে কিডনি হাসপাতাল করব, পুরো পূর্ণাঙ্গ হাসপাতাল, শুধু বিল্ডিং না। আমরা আশা করছি সেখানে আন্তর্জাতিক মানের চিকিৎসা খালি দেব না, আমরা অন্য যে হাসপাতালগুলো আছে সবাইকে আমরা ট্রেনিং দেব। তো এইটা হচ্ছে সিলেট সম্মেলনে। এখনও মানুষ সিলেট সম্মেলনের জন্য আজকে অনেক প্রোগ্রাম আছে, তাহলে একত্রিত যে হয়েছে বিভিন্ন জায়গাতে, যে অ্যাসোসিয়েশন আরও বেড়েছে, সেটার এই যে একটা আন্দোলন শুরু হয়েছে, এইটা আমি মনে করি যে এইটা আন্দোলন এটার জন্য দায়ী। কিডনি সম্পর্কে সালাম ভাই একটু বলেন। কিডনি হসপিটাল সম্পর্কে আমরা একটু কিডনি হসপিটাল সম্বন্ধে আপনি শুনলেন যে এটা যেহেতু সাদেক একজন নামকরা নেফ্রোলজিস্ট এবং আমেরিকার 2টা ইউনিভার্সিটিতে ফুল টাইম প্রফেসর, 5টা সাবজেক্টের উপর সার্টিফিকেশন আছে, এবং এগুলা খুব রেয়ার ইন আমেরিকাতেও মানুষের। তো হি হ্যাড এ ড্রিম, একটা চিন্তা ভাবনা ছিল যে আমার প্রফেশন, আমার ইয়েতে আমেরিকাতে কাজ করতেছি, আমি দেশের জন্য কিছু করব। দেশের জন্য হি ইজ ডুইং লাস্ট 40 ইয়ার্স থেকে এসে আমাদের বাংলাদেশ মেডিকেল কলেজ, আমাদের বঙ্গবন্ধু ইয়েতে বারডামে বিভিন্ন জায়গাতে সেমিনার, ওয়ার্কশপ, ট্রেনিং এইসব নিজ খরচে বিদেশ থেকে নিয়ে এসে, ইউনিভার্সিটির টাকা নিয়ে এসে এই বিভিন্ন ধরনের সাবজেক্টের উপরে হি ইজ কন্টিনিউইং দ্য টেকনোলজি ট্রান্সফার এবং অন্যান্য জিনিসের উপর একটা উন্নতি করার জন্য, দেশের ডাক্তারদের আপডেট করার জন্য এটা চলতেছিল। তখন আমরা শেষে বললাম যে আলটিমেটলি হোয়াই নট আমরাও একটা হসপিটাল করি, একটা ট্রাস্টে করি, চেষ্টা করি আমরা কতটুকু করতে পারবো। যখনই আমরা করলাম, একটা ট্রাস্টে ফর্ম করলাম, আমাদের প্রথম জহিন আহমদ ছিলেন, FIVDB আমাদের বন্ধু, আমরা ওকে করলাম সভাপতি, আমি সেক্রেটারি, আর হি ইজ অলসো ভাইস প্রেসিডেন্ট। এই ধরনের করে আমরা শুরু করার সাথে সাথেই আপনি জানেন যে সাদেকের আম্মা ছিলেন অনেক প্রিন্সিপাল, এবং ওইখানের মধ্যে সিলেটের এডুকেশনের মধ্যে ওনার যে অবদান, এটা তো ঐতিহাসিক একটা অবদান, ঠিক আছে। এটার মধ্যে উনি ছিলেন, উনি খুব সাপোর্ট করলেন। উনি বলেন তোমরা এটা করো, আমি যত ধরনের সমর্থন আমাদের পরিবারের পক্ষ থেকে দাও। এটাতে সবাইকে বললেন, ভাই বোন সবাই একসাথে হয়ে গেল। আমাদের যে ট্রাস্ট আছে, যেটা শামসুদ্দিন ট্রাস্ট, এটা থেকে আমরা শুরু করে দিলাম। এর মধ্যে আবেদ ভাই শুনলেন, আবেদ ভাইও ছিলেন, আবেদ ভাই স্যার ফজলে হাসান আবেদ, উনি এসে উনিও শরিক হলেন। উনিও খুব ইচ্ছা ছিল যে প্রত্যেকটা মানুষের ডায়ালাসিসটা যেন ফ্রি হয়, অন্যান্য দেশের মতো। ইভেন ইন্ডিয়াতে উনি বলছেন যে ফ্রি ডায়ালাসিস হয়। তো মানুষ ডায়ালাসিস করতে গিয়ে অনেক কষ্টে পড়ে, পরিবার অসহায় হয়ে যায়, পরিবারের অনেক কষ্ট হয়। তাই ওনার ইচ্ছা ছিল যে এরা তো একটা ভালো গ্রুপ, তো রাশেদাকে চৌধুরী, আমি, ডক্টর জিয়াউদ্দিন সাদেক, এরা নিয়ে মিলে এখন যে আছে, এই অ্যাডভাইজার আছে, সে রেজওয়ানাও আমাদের একটা আর্ট ট্রাস্টে। তো এরা মিলে, আমরা সবাই মিলে একটা সিদ্ধান্ত নিলাম যে আমরা একটা হসপিটাল ধীরে ধীরে করব। আমরা নিজেরাই শুরু করেছি একটা ভাড়া স্পেস নিয়ে উপশহরে। এখানে 5-6 বছর থেকে আমরা এই যে শুনলেন আইসোলেশনের সময়, করোনার সময় আমরা কাজ করেছি, আমরা ফ্লাডের সময় কাজ করেছি, আমরা আউটডোর অ্যাক্টিভিটিস করি, বিভিন্ন জায়গাতে যাই এবং বিভিন্ন জায়গাতে মানুষের হেলথ কেয়ারের দিকে খেয়াল রাখি। আর ডায়ালাসিস তো হচ্ছে আমাদের এখানে, মনে করেন এখন 30টা মেশিন দিয়ে 3 শিফটে হচ্ছে, 90 জন লোক ডেইলি ডায়ালাসিস করতেছে। এর মধ্যে কমপক্ষে 50% পিপুল আর অলমোস্ট ফ্রি অর পার্শিয়ালি ফ্রি পাচ্ছে। তো এই সাহায্য সহযোগিতার মাধ্যমে আমরা যে হসপিটালটা শুরু করেছি, তখন আমরা বুঝলাম, জানতামও না আমরা, যে সমাজ কল্যাণ মন্ত্রণালয়, এটা বাংলাদেশ গভর্নমেন্ট এই কিডনি ডিজিজকে একটা প্রায়োরিটি হিসাবে ধরে বিভিন্ন জায়গাতে হসপিটাল করে ডায়ালাসিস সেন্টার করার জন্য সিদ্ধান্ত নিয়েছে। তখন ওই বাংলাদেশ গভর্নমেন্ট সমাজ কল্যাণকে একটা বাজেট দিয়েছে যে তোমরা পার্টনারশিপে
পাবলিক প্রাইভেট পার্টনারশিপে তোমরা হসপিটাল ডেভেলপ করো, তোমরা মানুষকে নিয়ে করো, নিজেরা চালাতে পারবে না। তখন আমাদের সুযোগ আসলো যে এটা আমাদের মান্নান সাহেব ছিলেন, এমপি মান্নান সাহেব প্ল্যানিং মিনিস্টার, উনি দেখে বলে আমাদের সাথে দেখা হলো, সাক্ষাৎ হলো, আমরা কথা বললাম। উনি খুব ইচ্ছা প্রকাশ করলেন যে আমি আমার ক্ষমতার ভিতরে যতটুকু আসে আমি করে দেব, আমি তোমাদের জন্য দরকার হলে তোমাদের ফাইল নিয়ে মন্ত্রণালয় করব। কারণ উনি বললেন যে এই ধরনের একটা ট্রাস্টই আমরা পাই নাই, সবই পলিটিক্যাল থাকে, সবই সেক্রেটারিরা থাকে, এমপিরা থাকে, এরা আসলে বাস্তবে কিছু করতে গিয়ে পারে না করতে। তো আমরা আমাদেরকে সাহায্য করে বর্তমানে আমরা যে হসপিটাল করেছি এটা 80% গভর্নমেন্টের এবং 20% আমাদের। তো জুবাইর আহমেদ চৌধুরী আমাদের ছোট ভাইয়ের মতো, সে বলে যে আমি জমি দেবো। ও কিন্তু ফ্রি জমি ডোনেট করলো। ফ্রি জমি দেখিয়ে আমরা 6 তলার 80% ফান্ড পেলাম। বাকিটা আমরা আগেই শুরু করেছিলাম আমাদের আত্মীয় স্বজন, আমার ছোটো বোনের হাজব্যান্ড বা আমাদের সব ফান্ড দিয়ে। এখনও আমরা এটাকে আলটিমেটলি 12 তলা থেকে 15 তলা করা হবে। তো ওইটাতে এই গভর্নমেন্টের যতটুকু দেওয়ার শেষ হয়ে গেছে, গভর্নমেন্টের সাথে আমরা থাকতে হবে, কারণ এটা সমাজ কল্যাণ মন্ত্রণালয় এবং প্রাইভেট গ্রুপের, এবং এটা চ্যারিটি হিসাবে, ইটস নট ফর প্রফিট। তো এবং এখানে আমরা আমেরিকা থেকে অনেক স্পেশালিস্ট, ইভেন আমেরিকানরা যারা, তারাও আসতে চায়, কারণ তারা আমার পরিচিত বন্ধু, এবং আমেরিকা যারা নামকরা ডাক্তার, ইউরোলজিস্ট, সবাই একটা প্ল্যাটফর্ম চায় যেখানে উন্নত মানের চিকিৎসা দিতে পারবে। তো এটা আমরা করব। এবং খালি আমেরিকা না, ইংল্যান্ড থেকেও আমরা অনেক আশা পাচ্ছি যে একটা ভালো জিনিস হলে তখন আমাদের প্রজন্ম যারা হয়তো আসতো না, বিদেশে বড় হয়েছে, তারাও যখন আসতে পারবে, তখন সবাই মিলে আমি মনে হয় যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থাকে, এবং খালি আমাদেরটা না, আমরা বারডেমে ডায়াবেটিক সেন্টার হাসপাতালের 3 বছর আমরা ওদের ডায়ালিসিস ফ্রি চালিয়েছি। ডায়াবেটিক সিলেটের ডায়াবেটিক হাসপাতালে আমি অনেক বছর আগে 6টা ডায়ালিসিস মেশিন পাঠিয়েছিলাম। তারপরে এবার আমাদের ডায়ালিসিস না থেকে আমরা কতবার পরে আমাদের ফান্ড কমে যাওয়ায় কোভিডের জন্য আমরা একটু বন্ধ করেছি, কিন্তু হার্ট ফাউন্ডেশনে আমরা 2জন ডাক্তার পাঠিয়েছি আমেরিকা থেকে। আমি এবার প্রপোজাল দিয়েছি যে পেসমেকারকে ট্রেনিংয়ের জন্য আমারই বন্ধুবান্ধব আমেরিকা থেকে আসবে। তো এই যে একটা যে খালি কিডনি হাসপাতাল না, যত ফাউন্ডেশন আছে বা যে কোনো ডাক্তার, আমার মেয়ে আইসিইউ স্পেশালিস্ট, সেখানে এসে 70 জন আইসিইউ ডাক্তারকে 2বার ট্রেনিং দিয়ে গিয়েছে, ঢাকাতেও করেছে। তো আমরা চাচ্ছি যে প্রত্যেকটা সাবজেক্টে, এবং খালি আমাদের হাসপাতাল না, সমস্ত সিলেটের যে স্বাস্থ্য ব্যবস্থা সেখানে আমরা করি। একটা জিনিস বলে রাখি, আর্জেন্ট কেয়ার সেন্টার নামে একটা কনসেপ্ট আমেরিকা শুরু হয়েছে। ইমার্জেন্সি না, কিন্তু আর্জেন্ট কেয়ার মানে কেউ সঙ্গে সঙ্গে যাবে, তার এক্স-রে, আলট্রাসাউন্ড সব চেক আপ করে হাফ অ্যানের মধ্যে তাকে বাসা পাঠাতে পারবে। এটা আমরা আমাদের এখানে শুরু করব। এবং এটা শুনে যে এখন যে হেলথ অ্যাডভাইজার আছে, সে ডাক্তার, সে বলছে স্যার আপনি যেটা করেন আমি চাই ঠিক এরকম সমস্ত বাংলাদেশে করতে। তো আমরা খালি আমাদের হাসপাতাল না, আমরা যেসব টেকনোলজি আইডিয়া নিয়ে আসছি সেটা জাতীয়ভাবেও আমরা যেন করার মতো একটা অপরচুনিটি পাই আর কি। আমরা একটা ডেমনস্ট্রেশন সাইট করতেছি এইখানে আমাদের কিডনি হাসপাতালে। প্রথমেই ওই আগামী 24 তারিখের দিকে আমরা উদ্বোধন করব একটা আর্জেন্ট কেয়ার সেন্টার, একটা মডেল প্রেজেন্ট করব, যাতে বাংলাদেশ গভর্নমেন্টের অন্যান্য ইয়ে থেকে দেখে তারা এটা ফলো করে এটার জন্য। তো আমি যেটা বলতে চাই যে এটা তো কিডনি ডিজিজের মধ্যে ওয়ান অফ দ্য মেজর আসপেক্ট হলো যে ডায়ালিসিস এটা খুব এক্সপেন্সিভ এবং গরিব মানুষের জন্য পীড়াদায়ক একটা ব্যাপার। তো এটার জন্য আমরা যে ফ্রেন্ডস অফ কিডনি ফাউন্ডেশন বিভিন্ন দেশে ওই আমাদের যে সম্মেলন করি, এর মাধ্যমে আমরা তাদের সাথে নেগোসিয়েশন করে করতেছি। প্রথম হয়েছে যেটা হইল কি যে আমাদের বাসন যে এখানে আছেন, বাসন ওয়ান অফ দ্য মেইন স্পন্সর, যে প্রথম থেকে এর সাথে নিয়ে আমরা একটা ফ্রেন্ডস অফ কিডনি ফাউন্ডেশন ট্রাস্টি করতে পেরেছি বিদেশে, এবং এটার জন্য অ্যাকাউন্ট হয়ে গেছে। আমরা এখন স্মল ডাইরেক্ট ডেবিট 10 পাউন্ড বা 20 পাউন্ড ডাইরেক্ট ডেবিট চাচ্ছি আমরা 1000-2000 মানুষের কাছ থেকে মাসে। ওইটা দিলেই আমরা ফ্রি ডায়ালিসিস 100% লোককে দিতে পারবো। তো এটা সম্বন্ধে আমি বাসনকে বলবো কিছু বলার জন্য। ধন্যবাদ সালাম ভাই। জিয়া ভাই যেটা বললেন আগে, তার সূত্র ধরে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে আমরা KFS UK চ্যাপ্টারটা আমরা করেছি। এটার জন্য সালাম ভাই কয়েকবার লন্ডনে গেছেন, জিয়া ভাই আমেরিকা থেকে লন্ডনে এসেছেন, এবং প্রচুর মানুষের সাড়া আমরা পেয়েছি।
যে সিলেটে এই ধরনের কোনো প্রতিষ্ঠানের আগে হয় নাই। আছে সিলেটে অন্যান্য প্রতিষ্ঠান আছে, সবগুলো আছে, কিন্তু বড় বড় প্রতিষ্ঠান আছে, আরো লোকাল মানুষেরাও করেছেন অনেক কিছু, কিন্তু ফ্রি চিকিৎসা দেওয়ার জন্য স্বাস্থ্য খাতে এরকম বড় সিলেটে তো কোনো উদ্যোগ নাই। তো এইটাতে সবচেয়ে বেশি এনআরবিরা যুক্তেছেন, এবং আমাদের সবচেয়ে আসার কথা যে আমরা এখন এটার উদ্বোধন হয়ে গেছে, আমাদের বিভিন্ন কার্যক্রম শুরু হচ্ছে। এই কার্যক্রমগুলোকে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা অন্যান্য মাধ্যমে আমরা যখন আমাদের ইয়াং জেনারেশনের কাছে পৌঁছাতে পারবো, তারা যদি আমাদের সাথে এসে যোগ দেয়, তখন শুধু ফাইন্যান্স না, তারা তাদের এক্সপার্টিস নিয়েও আসবে। এই এক্সপার্টিসটা তারা ট্রান্সফর্ম করবে, যেটা জিয়া ভাই আগে বললেন, ওনার মেয়ে এসেছেন, মনিয়াপাও এসেছেন, জিয়া ভাই তো এসেছেনই। তো আমরা চাচ্ছি, যেটা সালাম ভাই আগামীতে যাবেন, উনি সবসময় আমাদের সাথে, প্রত্যেক সময় আমাদের সাথে যোগাযোগ রেখে চলেছেন, জিয়া ভাই আর সালাম ভাই। আমরা আশা করছি যে আমাদের এনআরবিদের কাছে আমরা একটা ব্যাপক সাড়া পাবো। আমি একটু জানতে চাচ্ছি, ইংল্যান্ডে আপনার যে চ্যাপ্টার যেটা গেট ফাউন্ডেশন, এখানে আপনাদের ওই যে এনআরবি সবাই একসাথে উদ্বুদ্ধ করার জন্য অনেক প্রোগ্রাম করা হয় না কোনো সম্মেলনের মাধ্যমে? এটা আমাদের একজন ফান্ড কেউ ডোনেট করতে চাচ্ছে, এটা কিভাবে? আমাদের নিজস্ব অ্যাকাউন্ট আছে, ইউকে চ্যাপ্টারেরও আছে, ডাইরেক্ট ডেবিট দেওয়া যায়, ডাইরেক্ট ডেবিট দেওয়া যায়, আমাদের অ্যাকাউন্টে দেওয়া যায়, প্লাস আমরা বাংলাদেশেও আমরা দিয়ে থাকি। তো আমি যেটা একটা বলতে চাই যে এইখানের মধ্যে যে ইংল্যান্ডে আমি তো লন্ডন হাই কমিশনে মিনিস্টার কনসুলার ছিলাম 3 বছর। আমি তখন আমাদের সিলেটের কমিউনিটি যেটা খুব ভালো করে জানি আমি তাদের, কারণ মিনিস্টার কনসুলার কানেক্টেড থাকে সমস্ত কমিউনিটির সাথে। সবগুলো অর্গানাইজেশন, ক্যাটারিং অ্যাসোসিয়েশন বা অন্যান্য যত লোকাল অর্গানাইজেশন আছে ইংল্যান্ডের, সবগুলোর সাথেই আমার যোগাযোগ ছিল এবং আমার পরিচিতি ছিল। আমি একটা জিনিস বলতে চাই যে আমাদের যে সিলেটের যে একটা বিশেষ কমিউনিটি, বিশেষ করে লন্ডনে ইজ ভেরি স্ট্রং কমিউনিটি, এবং এদের মনে করেন 14,000 রেস্টুরেন্ট আছে আমাদের। এগুলো ইন্ডিয়ান রেস্টুরেন্ট বলে, বাসা আসলে সব সিলেটের রেস্টুরেন্ট, সবগুলো সিলেটের রেস্টুরেন্ট। এর মধ্যে 3,000 রেস্টুরেন্ট আছে অনলাইন। দে আর অল স্টেবল এবং ভেরি মডার্ন, এবং দে আর কানেক্টেড উইথ ইচ আদার ইয়েতে। এখন আপনি চিন্তা করেন যে আমাদের যদি একটা রেস্টুরেন্টে, একটা বড় রেস্টুরেন্ট থেকে 20 পাউন্ড মাসে এই ডায়ালাসিসের জন্য দেয়, তাহলে হবে কি 3,000 রেস্টুরেন্ট অনলাইন আছে, তারা যদি 10 পাউন্ড করেও দেয় 30,000 পাউন্ড মাসে দিতে পারে। 30,000 পাউন্ড মানে কত টাকা বুঝতেছেন এখন? যে একটা 155 টাকা করে, 155 টাকা করে একটা, তো একটা বিরাট ফান্ড হতে পারে। তো আমাদের একটা কমিউনিটিকে সম্পৃক্ত করা, আসলে তাদের মধ্যে অনেক ফ্রাস্ট্রেশন আছে, আমাদের দেশে তাদেরকে সঠিকভাবে মূল্যায়ন করা হয় না, তাদের অনেক কাজকর্মের মধ্যে বাধা সৃষ্টি করা হয়, তাদের অনেক মনে কষ্ট আসে, বাট ইভেন দেন তারা সব সময় দেশের জন্য চিন্তা করে এবং সব সময় দেশের জন্য কাজ করে। আমি আশা করি এই আমরা যদি ঠিক মতোই মেসেজ পৌঁছাইতে পারি, অ্যাটলিস্ট 3,000 অনলাইন রেস্টুরেন্ট এবং পাইলটিয়ান গ্রুপ, বিরাট গ্রুপ আছে, এরা 10 পাউন্ড করে দিলে আমাদের এই সমস্ত লোককে, সিলেটের লোককে আমরা ফ্রি ডায়ালাসিস দিতে পারবো। তো আমার মনে হয় ইনশাল্লাহ আমরা যেভাবে একটা গ্রুপ, নন পার্টিসান, আমরা কোনো রাজনীতির সাথে সম্পৃক্ত না, আমরা একদম সবাই অনেস্ট এবং সবার পকেট থেকে আমরা টাকা দিয়ে কাজ করতেছি। এই গ্রুপকে তারা ট্রাস্ট করে এবং তারা বাই দিস টাইম তাদের সাথে সম্পৃক্ততা আমাদের ডেভেলপ করছে। আশা করি আমরা এটা, আমাদের যে অবজেক্টিভ সেটা অ্যাচিভ হবে। ধন্যবাদ। ধন্যবাদ সালাম ভাই, আপনি একেবারে খুব সুন্দর করে ব্যাখ্যা করেছেন। আশা করি আমাদের এনআরবিরা শুধু লন্ডন বা সব জায়গা থেকে এটা দেখবেন এবং শুনবেন এবং কাজ করবেন। আমরা জানি সিলেটিরা তো সারা বিশ্বেই ছড়িয়ে আছে, সবার সম্পৃক্ততায় আমরা আশা করবো যে আরো বড় কিছু আমরা সামনের দিকে করতে পারবো। আমি একটু ডক্টর সাদেক আপনার কাছে একটু জানতে চাচ্ছি, প্রবাসে আপনারা তো অনেকদিন ধরে প্রবাসে আছেন, নজরুল ইসলাম ভাই উনি আছেন, একটু জানতে চাচ্ছি যে প্রবাস থেকে প্রবাসীরা আমাদের দেশের যে মানে উন্নয়নের ক্ষেত্রে কিভাবে সম্পৃক্ত হচ্ছেন বা হবেন, এই ধরনের। প্রবাসে যারা আছেন তারা সবাই দেশের জন্য করতে চায়। যেটা প্রবলেম হয়, তারা অনেকে করতে চেষ্টা করেছে, আত্মীয়স্বজনকে দিয়ে কোনো প্রজেক্ট হয়তো নষ্ট হয়ে গেছে, সরকারের
রাজনীতি না করলে সরকারের বাধাও পেয়েছে। যারা রাজনীতি করেছেন তারা পয়সা করেছেন, কিন্তু সেটা হয়তো কাজে লাগান নাই, কিন্তু আন্তরিকতার অভাব নেই। আমরা যদি একটা সিস্টেম করতে পারি, এই সিস্টেমে তারা ট্রান্সপারেন্টলি তাদেরকে গাইড করে আপনি কি করবেন, যেমন আমাদের যেসব জায়গায় এডুকেশন, হেলথ, গ্রামের কৃষকদেরকে এরকম অনেক প্রজেক্ট আছে, তাদেরকে যদি দেওয়া যায় এটা সম্ভব। প্রবাসে আমরা অনেক কিছু করি, যেমন এই যে পাকিস্তানের মুক্তিযুদ্ধ হলো, আমি যখন মেডিকেল অ্যাসোসিয়েশন প্রেসিডেন্ট 2005 সালে, তো ওরা আমাকে ইনভাইট করলো ওদের অ্যাসোসিয়েশনে যাওয়ার জন্য ওয়াশিংটন ডিসি। তখন গিয়ে আমি বললাম যে তোমরা 30 লক্ষ মানুষ আমাদের হত্যা করছো যারা আমরা ইলেকশন জিতেছিলাম, তোমরা কীভাবে আশা করো তোমাদের সাথে তোমরা যদি মাপ না চাও কোনো সম্পর্ক হবে? তারা কিন্তু পরের বছর আমার অনুষ্ঠানে এসে তারা মাপ চাইলো, বললো আমরা আপনাদের কষ্ট নিতে পারবো না, আমাদের আর্মি যা করেছে অত্যন্ত অন্যায় করেছে, আমরা জানতে পারি না। এই যে ক্ষমা নেওয়াটা কিন্তু আমাদের দ্বারা সম্ভব হয়েছে। আমরা ওখানে জেনোসাইড, বাংলাদেশ জেনোসাইড কেউ আলাপ করতে চায় না, ওইটা আমরা ওখানে এস্টাবলিশ করেছি। ইভেন কোভিডের সময় আমরা পররাষ্ট্রমন্ত্রী বলছেন আমেরিকা আমাদের ভ্যাকসিন দেবে না, কিন্তু আমরা ডিরেক্টলি কমলা হ্যারিসের সাথে যোগাযোগ করে আমরা 3-4 জন মিলে হোয়াইট হাউসের যে কমিটি সেটাতে আমরা ঢুকে আমরা প্রায় 25 মিলিয়ন ভ্যাকসিন পাঠিয়েছি। যখন ভ্যাকসিন আসার কথা নয়, বাংলাদেশ ওয়াজ ফ্রাস্ট্রেটেড। আমি পার্সোনালি 150টা ভেন্টিলেটর পাঠিয়েছি, পিপিই থেকে শুরু করে ডিফারেন্ট অনেকেই মেডিকেল অ্যাসোসিয়েশন, অনেকে ডিফারেন্ট ডিস্ট্রিক্টে পাঠিয়েছে। প্রবাসীরা দিতে চায়। আমরা যদি একটা সৎ বা ট্রাস্টেড গ্রুপ থাকে, আমাদের দ্বারা প্রবাসীদের দিয়ে অনেক উন্নতি করা সম্ভব। সেটার জন্য আমাদের কাজ করতে হবে। আমাদের মাঝে বাধাপ্রাপ্ত হয়, কিন্তু আমি মনে করি, আশা করি যে হবে। এই যে বইমেলা হচ্ছে বাংলাদেশে, পৃথিবীর 3য় বইমেলা, প্রথম বাংলাদেশ, তারপরে কলকাতা, তারপরে নিউ ইয়র্ক, 35 ইয়ার্স। ওইটার আমি এবারও চেয়ারম্যান, আমি আগেও চেয়ারম্যান ছিলাম, কনভেনার ছিলাম। কেন? যে আমরা যারা বাইরে গেছি, আমরা খালি ডাক্তারি করলে তো চলবে না, আমরা মসজিদ করেছি, আমরা কমিউনিটির প্রবলেম হচ্ছে সেটা দেখছি, আমরা সাংস্কৃতিক করছি। আমি 15টা ডকুমেন্টারি বানিয়েছি। আমি যতটুকু জানি যে আপনি সুচিত্রা সেন ফাউন্ডেশন একটা আছে নিউ ইয়র্কে, ওটার সাথে আপনি জড়িত আছেন। কি নাম? সুচিত্রা সেন ফাউন্ডেশন। হ্যাঁ, আমি সুচিত্রা ফাউন্ডেশন প্রথম বাংলা চলচ্চিত্র উৎসব যেটা হলো সুচিত্রা সেন, ওইটার আমি ছিলাম কনভেনার না, ওইটা আমি ছিলাম চেয়ারম্যান অফ দ্য অ্যাডভাইজারি কমিটি। হ্যাঁ, তো লালনের অনুষ্ঠান হয়, ওটাতে আমি চেয়ারম্যান। মানে আমাকে ইনভলভ হতে হয়, কারণ বয়স হওয়ার পরে যখন লিডারশিপে আসে মানুষ, তখন ট্রাস্ট করে তারা। আমার সাবজেক্টে আমি এখন বাংলাদেশ আমেরিকান বিজনেস ফোরামের আমি চেয়ারম্যান। আমার একটা ব্যবসাও নাই। তো কেন? যে গত 3-4 বছর থেকে আমরা বাংলাদেশের ব্যবসায়ীদেরকে আমেরিকান পরিচয় করার যে অনুষ্ঠান হচ্ছে, সেটাতে আমি ইন্টারেস্ট নিচ্ছি। কারণ রেমিটেন্স প্রবাসীরা পাঠাচ্ছেন না, যারা পাঠাচ্ছেন তাদের নিজের বাড়ি করার জন্য পাঠাচ্ছেন, দিচ্ছেন। কিন্তু প্রবাসীরা যদি, যাদের দরকার নেই, তারাও যদি $200 করে তাদের গ্রামের স্কুলকে, তাদের গ্রামের পাঠান, এইটা আমার নেক্সট স্টেপ হচ্ছে যে আমরা যেটা রেমিটেন্স ফেয়ার করব, যেটা আমি ওটার প্রেসিডেন্ট। তো এটা জেনে একজন আমার বাবা বলতেন যে তুমি যে সে ডাক্তারের জন্ম এসছো, সেখানে ডাক্তারি করলে চলবে না, কারণ যারা এডুকেটেড তাদের সব কিছু ঢুকতে হবে। সেটা মানে আমার মাথায় আছে, এই জন্য আমাকে অনেকে বলি আপনি এত কিছু ঢুকেন কেন? আমি নিজেই জানি না কেন ঢুকি, কিন্তু আমি জানি যে যখন আমাকে ডাকে আমি যেতে চাই, কারণ ডাকছে যখন নিশ্চয়ই তাদের দরকার আমাকে। আপনি সেই বিশেষ জায়গাটা তৈরি করেছেন, বিশ্বাস আছে। আমরা সবসময় কালচারাল অ্যাক্টিভিটিস, হেরিটেজ এসব নিয়ে সবসময় থাকি। আমরা যেমন এখানের মধ্যে একটা কালচারাল নৃত্যশৈলী আছে, নৃত্যশৈলী আমরা দুইজনই অ্যাডভাইজার। যদিও আমরা সময় পাই না তাদের সাথে দেখা করার জন্য, তবুও তারা ওই যে টেলিফোনে আমাদের সাথে যোগাযোগ করে যে সব অর্গানাইজেশন কিভাবে চলবে। এটা একটা সাংস্কৃতিক, শক্তিশালী সাংস্কৃতিক সংস্থা এখানে আমাদের সিলেটের হেরিটেজ এবং বিভিন্ন ধরনের ইয়ে করে। আমি যখন লন্ডনে ছিলাম, বিখ্যাত গায়িকা নাজিয়া হাসান এই সাবকন্টিনেন্টের ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে খুব নাম করা একজন পাকিস্তানি গায়িকা ছিলেন। ওনার ফাউন্ডেশনের সাথে আমি জড়িত ছিলাম। তো আমরা এইসব যখনই সুযোগ পাই, যখনই আমরা মনে করি যে আমাদের সার্ভিস তাদের দরকার আছে, তাদের সাহায্য দরকার আছে, আমরা এই কৃষ্টি কালচার এবং সমস্ত জিনিসের মধ্যে ইয়েতে। আর ডক্টর জিয়াউদ্দিন সাথে তো একজন কবিও, অনেক কবিতা লেখে এবং নিজে কবিতা পড়ে বিভিন্ন জায়গাতে। তো এই ধরনের আমাদের জীবনটা যাচ্ছে এইভাবে।
আমাদের আসলে আমাদের তো সিলেটের গর্ব আপনারা দুইজন। আমরা একসাথে থাকি, এই 53 বছর থেকে আমরা একসাথে থাকি, এক বাসায় থাকি, সে আসলে আমরা একসাথে থাকি, সবসময় একসাথে ঘোরাফেরা করি। আপনারা তো আমাদের পথ প্রদর্শক, আপনাদের পথের সাথে দেখার পথেই তো আমরা সামনে এগিয়ে যেতে পারবো। জি, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে পেয়ে আসলেও নিজেও আমি গর্বিত, আপনাদের সাথে কথা বলতে পেরেছি। আমি মনে করি যে আসলে আমরা সিলেটের যারা মুক্তিযুদ্ধ পরবর্তী প্রজন্ম, আমরা অনেক কিছুই জানি না। জি, আপনাদের সিলেট শহীদ উদ্যানে যখন যাই তখন আসলে অন্যতম এক ধরনের অনুভূতি হয়। আমরা অনেক কিছু জানি না, সেখান থেকে অনেক কিছু এখন জানতে পারতেছি। যেটা আছে যেটা বুদ্ধিজীবী, শহীদ বুদ্ধিজীবী, সেখানে যাই। তো আমরা আসলেও আপনাদের জন্য আমাদের গর্ব জায়গা, আপনাদের প্রতি আমাদের মানে অজস্র শ্রদ্ধা। ধন্যবাদ আমাদের আপনাদের। এখানে এসেছেন এবং আমাদেরকে যে সময় দিয়েছেন, এবং আপনাদের কাছ থেকে যে আমরা অনেক তথ্য এবং আমরা দুঃখিত, আপনারা ওয়েট করছেন অনেকক্ষণ। আমরা কাজে ব্যস্ত ছিলাম, হসপিটালের কাজে এবং বিভিন্ন কাজে ব্যস্ত ছিলাম। এত ব্যস্ত থাকি যে সময় পাই না। আমরা এই স্ট্রেইট বাইরে থেকে আসতেছি। আমাদেরকে যে আপনারা সময় দিয়েছেন, এটা তো আমরা মানে জি। আন্তরিকভাবে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আসলে আমরা গর্বিত যে আপনাদের দুজনকে আজকে আমরা সিলেটের ডাক মাল্টিমিডিয়াতে পেয়েছি এবং আপনাদের কাছ থেকে অনেক তথ্য এবং অনেক অজানা কথা আমরা জানতে পেরেছি। আমরা আশা করবো আপনারাও থাকবেন আমাদের সিলেটের ডাক মাল্টিমিডিয়ার সাথে। আমি আপনাদের তিনজনকেই ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে আজকে এই অনুষ্ঠানে থাকার জন্য। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। এরকম আরও ভিডিও পেতে সিলেটের ডাক মাল্টিমিডিয়ার সাথেই থাকুন।